নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আজ তো রবিবার, কাল থেকে আবার আমাদের শেয়ার মার্কেট স্বাভাবিকভাবেই ওপেন হয়ে যাবে। তো সামনের সপ্তাহে কোন কোন ইম্পর্টেন্ট ট্রিগার পয়েন্টগুলো রয়েছে যেইগুলো মার্কেটকে মুভ দিতে পারে, সেই বিষয়গুলো নিয়েই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে চলুন দেখে নিই এই সপ্তাহে বাজারে কি কোনো ছুটি রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই সপ্তাহে এই 31শে মার্চ 2026 মানে এই মঙ্গলবার দিন একটা ছুটি রয়েছে এই শ্রী মহাবীর জয়ন্তীর কারণে। এবং এই সপ্তাহে আরো একটা ছুটি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 3রা এপ্রিল এই গুড ফ্রাইডের কারণে। এই মঙ্গলবার দিন এবং তার সঙ্গে সঙ্গে শুক্রবার দিন এই যে মার্কেট, এটা কিন্তু বন্ধ থাকবে, অর্থাৎ খুবই ছোট একটা সপ্তাহ হতে চলেছে। এই সোমবার দিন ওপেন হবে, তারপরে মঙ্গলবার দিন ছুটি, আর বুধ এবং বৃহস্পতিবার দিন ওপেন হবে। আর এই ধরনের অল্প দিনের মার্কেটে, মানে যে সপ্তাহে এরকম বেশি দিন ছুটি থাকে, সেখানে বড় বাইং ইন্টারেস্ট কিন্তু দেখতে পাওয়া যায় না। অনেকে কি করে, এই সপ্তাহে মার্কেটগুলো কিন্তু এড়িয়েও চলে, অনেকে ছুটি কাটাতেও চলে যান। তো এটা মাথায় রাখবেন, মাত্র 3 দিনের একটা সপ্তাহ হতে চলেছে। এবং আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্চের 31 তারিখ মানে যেদিন ছুটি পড়েছে, সেটা কি বার পড়ছে, মঙ্গলবার দিন পড়ছে। আর এই মঙ্গলবার দিনে কি হয়, আমাদের নিফটির এক্সপায়ারি হয়। মানে যেহেতু এই মঙ্গলবার দিন ছুটি পড়ে গেছে, সেই কারণে আমরা আগামীকাল অর্থাৎ সোমবার দিনই এই নিফটি ফিফটির এক্সপায়ারি দেখতে পাবো। এবং এটাই হচ্ছে নিফটি ফিফটির মান্থলি এক্সপায়ারি। আর এই মান্থলি এক্সপায়ারিতে মার্কেটে বড় ভলিটিলিটিও কিন্তু দেখতে পাওয়া যায়। এরপরে চলুন দেখে নিই বাজারের মহল কেমন ছিল। এই নিফটি ফিফটি এটা শুক্রবার দিন 2% পড়ে বন্ধ হয়েছে। তবে যদি 5 দিনে দেখেন, দেখতে পাচ্ছেন 5 দিনে কিন্তু মোটামুটি ভালো পারফর্ম করেছে, এই 0.5%-এর কাছাকাছি বেড়েছে। পোর্টফোলিও তো খারাপ পারফর্ম করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ইন্ডেক্স লেভেলে 5 দিনে মোটামুটি 0.5% তেজি দেখতে পাওয়া গেছে। তারই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটাই শুক্রবার দিন 2.25% পড়েছে। তবে এতে যদি দেখেন 5 দিনে প্রায় 2% পতন দেখতে পাওয়া গেছে। আর একটা বড় ইন্ডেক্স রয়েছে নিফটি ব্যাংক, এটাই শুক্রবার দিন 2.67% পড়েছে এবং এই 5 দিনে সামান্য পজিটিভিটি দেখতে পাওয়া গেছে, এই 86 পয়েন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এইখানে দাঁড়িয়ে যদি নিফটি ফিফটি লেভেলের কথা বলি, নিচের দিকে 22,500 এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল। যদি এই 22,750-কে ভেঙে ফেলে, তাহলে 22,500-কে ভেঙে ফেলাও কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব। আর ওপরের দিকের যদি কথা বলি, ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবুও যদি বাড়ে, এই নিফটি ফিফটিকে প্রথমে 22,950-এর যে লেভেল, সেটাকে টপকাতে হবে এবং তারপরে নিফটি ফিফটি চাইলে 23,000-এর লেভেলটাকে টপকাতে পারবে। আর সেরকমই যদি নিফটি ব্যাংকের কথা বলি, নিচের দিকে 52,200 এবং 52,000 এগুলো খুবই গুরুত্বপূর্ণ লেভেল। এবং ওপর দিকের যদি কথা বলি, তাহলে 52,800 লেভেলটা ভাঙা খুবই গুরুত্বপূর্ণ। এবং নিচের দিকে যদি কোনোভাবেই 52,000-এর লেভেলটাকে ভেঙে ফেলে, তাহলে কিন্তু 51,500 পর্যন্ত যাওয়ার সম্ভাবনাই নিফটি ব্যাংকে দেখা যাচ্ছে। আর এগুলোতে গেল আমাদের ইন্ডিয়ান মার্কেট। আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করেছে, কারণ আমেরিকান মার্কেটের এই শুক্রবার দিনের যে পারফরমেন্স, যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর দেখা গিয়েছিল, সেটাই সোমবারের যে আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওপেনিং, সেখানে বড় একটা ইম্প্যাক্ট ফেলে। এইখান থেকেও দেখতে পাচ্ছেন খারাপ সংকেত এসেছে, যেমনটা এই ডাউ জোন্স এটা 0.25% পড়ে বন্ধ হয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজিট এটাও দেখতে পাচ্ছেন 2.15% পড়ে বন্ধ হয়েছে। আরো অনেক ইন্ডেক্স রয়েছে, যদি আর একটা ইন্ডেক্স দেখতে পাচ্ছেন এই রাসেল 2000, এটাও এই 0.2% পড়েছে। সব দিক থেকেই খারাপ সংকেত আসছে। আর এগুলো খারাপ মানে আমাদের যে গিভ নিফটি, এটাও খারাপ পারফর্ম করবে নিশ্চয়ই। এই গিভ নিফটিও দেখতে পাচ্ছেন এই 300 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে। যদি এই গিভ নিফটির মতো পতন আমাদের নিফটি ফিফটিতে দেখা যায়, তাহলে খুব সহজেই 22,500 যে লেভেল, সেটা কিন্তু ভেঙে ফেলবে। এরপরে চলুন দেখে নিই কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথমত, আমরা এই সপ্তাহে এই যে এপ্রিল মাস এখানে প্রবেশ করছি, এই মার্চ মাস শেষ হয়ে যাচ্ছে। তো এই 1 এপ্রিল থেকে এই যে মার্চ 31 পর্যন্ত, এটাকে একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার বলা হয়। মানে এই সপ্তাহতেই এই যে ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটা শেষ হয়ে যাচ্ছে। নতুন একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা প্রবেশ করছি, এই ফাইন্যান্সিয়াল ইয়ার 27-এ। তো যেহেতু একটা মাস শেষ হচ্ছে, সেই কারণে কি হবে, অনেক কোম্পানি তাদের মান্থলি যে ডেটা সেগুলো পেশ করবে। অনেক কোম্পানি নয়, অনেক ব্যবসাও তাদের মান্থলি সেলস পেশ করে। তারই সঙ্গে সঙ্গে আমরা এই যে Q1 সেখানে প্রবেশ করলাম। আর এই Q1-এ প্রবেশ করা মানে কি, এই যে Q4 সেটা তো শেষ হয়ে গেল। এরপর আস্তে আস্তে ছোটখাটো কোম্পানিগুলো তাদের Q4-এর যে রেজাল্ট, সেগুলো পেশ করতে শুরু করবে এবং তার কিছু পর থেকে বড় বড় কোম্পানিগুলো এই যে Q4-এর নাম্বার, সেগুলো নিয়ে হাজির হবে। আর যেহেতু একটা ইয়ার এন্ডিং হয়ে গেল, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার
অনেক ব্যবসার এই ইয়ারলি নাম্বার আমরা এই সপ্তাহে দেখতে পেতে পারি। যেমনটা তাদের মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ ডেটা হচ্ছে এই অটো সেলস এর ডেটা। এই অটো কোম্পানিগুলো কি করবে, যেহেতু একটা মাস শেষ হয়ে গেল, মান্থলি ডেটা তো পেশ করবেই, তার সঙ্গে সঙ্গে একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের সেলস এর যে ডেটা সেগুলো পেশ করা শুরু করে দেবে। তো এই অটো সেলস এর ডেটার উপর নির্ভর করবে নিফটি অটো ইন্ডেক্স। এছাড়াও যদি কথা বলি, বিভিন্ন যে মেটাল সেক্টর সেগুলো ফোকাসে থাকবে, কারণ এই যে মেটাল কোম্পানিগুলো তারা কি করবে, তাদের যে প্রোডাকশনের ডেটা সেগুলো সামনে রাখবে। কত পরিমাণে তারা প্রোডাকশন করলো, কত পরিমাণে তারা সেল করলো, এই জিনিসগুলো তারা কিন্তু সামনে রেখে দেবে। আর এই প্রোডাকশন ডেটার উপর নির্ভর করে বিভিন্ন কোম্পানি মার্কেটে রিয়াকশনও দেখাবে। এছাড়াও সব থেকে বড় হচ্ছে ট্রিগার পয়েন্ট, সেটা হচ্ছে এই জিওপলিটিক্যাল টেনশন। দেখতেই পাচ্ছেন বহু ধরনের জিওপলিটিক্যাল টেনশন লেগেই রয়েছে। এই ইরান ইউএস এর যুদ্ধ, তার সঙ্গে সঙ্গে ইসরায়েল এই লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে, ইরানকেও অ্যাটাক করছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। তো এরকম বহু জিওপলিটিক্যাল টেনশন রয়েছে, এবং সব থেকে বেশি যেটা বর্তমানে প্রকাশ্যে রয়েছে সেটা হচ্ছে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ লেগেছে সেই ব্যাপারটাই। এই সপ্তাহেও এই যে টেনশন সেটা বেড়েছে, এবং সামনের সপ্তাহেও এই যে টেনশন সেটা বাড়তে পারে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা এই যুদ্ধের 4 নম্বর সপ্তাহে প্রবেশ করে গেছি। আজকে নিয়ে মনে হয় প্রায় 30 দিনের কাছাকাছি হয়ে গেল এই যুদ্ধ শুরু হয়েছে। এই রুবিও মানে ইউএস এর সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, তিনি কি এক্সপেক্ট করছেন দেখতে পাচ্ছেন, টু ফিনিশ ইরান ওয়ার ইন নেক্সট কাপল অফ উইক। মানে এখনো কিছু সপ্তাহ কিন্তু লাগতে পারে এই যুদ্ধ শেষ হতে। এমনিতে তো দেখতে পাচ্ছেন 1 মাস হয়ে গেল, এখনো যদি আরো কিছু সপ্তাহ লাগে তাহলে কিন্তু প্রায় 2 মাসের কাছাকাছির ইঙ্গিত তিনি দিচ্ছেন। আর যত বেশি দিন ধরে এই যুদ্ধ চলবে তত কিন্তু এটা আমাদের মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। দেখুন, এর আগে অনেক যুদ্ধ শুরু হয়েছিল, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল, তারপরে হামাস ইসরায়েল এদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। সেখানে কিন্তু মার্কেটের উপর এত খারাপ রিয়াকশন দেখতে পাওয়া যায়নি, যেটা বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর প্রেসার রয়েছে মার্কেটে। এই যেমনটা নিফটি দেখতে পাচ্ছেন এই 1 মাসে প্রায় 8%-এর উপরে পড়ে গিয়েছে। এবং আজকেরই খবর দেখতে পাচ্ছেন, ভোরের দিকেকার খবর কি হয়েছে, এই তেহরান মানে ইরানে ভারী বোমা বর্ষণও কিন্তু হয়েছে। এই ইরানের সঙ্গে একটা গোষ্ঠী এই যুদ্ধে জয়েন করেছে, দেখতে পাচ্ছেন এই যে হাউথিস গোষ্ঠীটা রয়েছে তারা ইরানের সঙ্গে এই যুদ্ধে হাত মিলিয়েছে। এই ইরানের সঙ্গে হাত মিলিয়ে তারা কি করবে, এই ইসরায়েলের উপর বড় বড় অ্যাটাক করা শুরু করবে। এবং ইতিমধ্যে এই ইয়েমেনের হাউথি তারা কি করছে, ইসরায়েলের উপর সেকেন্ড মিসাইল অ্যাটাকও করে দিয়েছে। তো এই হাউথিস কারা, এই উইকিপিডিয়াতে গেলে দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন নেতা কে রয়েছে, মুখপাত্র কে রয়েছে, কখন থেকে অপারেশন শুরু হয়েছিল, কোথায় সদর দপ্তর, সবই এখানে উল্লেখ রয়েছে। কারা কারা এই মিত্র রয়েছে, যেমন ইরান দেখতে পাচ্ছেন, হিজবুল্লাহ, সুদান, ওমান রয়েছে, উত্তর কোরিয়া। বিপক্ষে কারা রয়েছে, এই যুক্তরাষ্ট্র এবং এর সঙ্গে যে অ্যালায়েন্স গুলো রয়েছে তারা রয়েছে। এর আগে বহু যুদ্ধেও এই হুতিরা জড়িয়েছে। এটা দেখতে পাচ্ছেন একটা শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন, যেটাই 1990-এর দশকে ইয়েমেনে উদ্ভূত হয়েছিল। এটা প্রধানত জাইদি শিয়াদের নিয়ে গঠিত, এবং এই সংগঠনটার নাম কেন এই হুতি বা হাউতি রাখা হয়েছিল দেখতে পাচ্ছেন, এদের যারা নেতৃত্ব দিত তারা মূলত এই যে হুতি গোত্র সেখান থেকে এসেছিল। তো সেই কারণে এই যে সংগঠনটা এর নাম দেওয়া হয়েছে হাউথিস বা হুতি। এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকা তাদের দিক থেকেও বিভিন্ন প্ল্যান করছে। এই মিডিল ইস্টে ইতিমধ্যেই 3,500 আমেরিকান ট্রুপকে তারা নামিয়েছে। এই পেন্টাগন দেখতে পাচ্ছেন ইরানে এই যে গ্রাউন্ড অপারেশন সেটার দিকে এখন নজর দিচ্ছে। তো মূলত এই স্টেট অফ হরমুজ এটাকে খালি করা, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে কার্গ আইল্যান্ড এটাকে সিজ করার দিকে এই আমেরিকা নজর দিচ্ছে। এতদিন কিন্তু এই যে গ্রাউন্ড অপারেশন সেটা শুরু হয়নি। মানে বুঝতে পারছেন দুপক্ষের তরফ থেকেই এই যে অ্যাটাকের তীব্রতা সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়েছে। তার সঙ্গে সঙ্গে অনেক নতুন নতুন গোষ্ঠী বিভিন্ন পক্ষে কিন্তু জয়েনও করছে। আর এইসব কারণে যদি দেখেন আমাদের ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স রয়েছে এই নিফটি ভিক্স, এটাই 1 মাসে 56%-এর উপরে বেড়ে গেছে। তো এখান থেকে এটাই বোঝা যায় যে আমাদের মার্কেট কেমন কি স্টেবল রয়েছে বা কেমন কি ভোলেটাইল রয়েছে। তো বিরাট ভলিটিলিটি আমাদের ইন্ডিয়ান মার্কেটে বেড়েছে। আর এই মিডল ইস্টে টেনশনের কারণে কি হচ্ছে, আমাদের এই যে ক্রুড অয়েল এখানে নিয়মিত জাম্প দেখতে পাওয়া যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন ব্রেন্ট ক্রুড এর আগের দিনে এই 112.6 বন্ধ হয়ে গেছে, প্রায় 4%-এর উপরে বেড়েছিল। আর এই ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়া মানে কি, আমাদের ইন্ডিয়া এবং যে সমস্ত দেশ এই ক্রুড অয়েল কনজিউম করে থাকে তাদের এই যে ইনফ্লেশন সেটা একদম টপ লেভেলে পৌঁছে যাবে। আর এই ইনফ্লেশন টপ লেভেলে পৌঁছে যাওয়া মানে কি, আরবিআই তাদের তরফ থেকে কোনো প্রকার রেট কাট কিন্তু করবে না। মানে এরপরে যখন আরবিআই এর এই এমপিসির মিটিং হবে তখন রেট কাটের যে সম্ভাবনা সেটা কিন্তু ভুলেও যেতে পারে না। এখন খুব তাড়াতাড়ি আরবিআই এর তরফ থেকে এই যে রেট কাট সেটা কিন্তু আসছে না। তারই সঙ্গে সঙ্গে আমাদের এই যে রুপি সেটাও ক্রমাগত দুর্বল হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন রুপি এই 94.85-এর কাছাকাছি রয়েছে, এবং এক সময় তো এটা 95-এর উপরে উঠে গিয়েছিল। দেখতে পাচ্ছেন এই অল টাইম লো কত রুপির, এখানে দেখতে পাচ্ছেন 95.04, মানে 95-এর উপরে উঠে গিয়েছিল। আর কিছুটা দুর্বল হলে এই যে ইন্ডিয়ান রুপি সেটা কিন্তু সেঞ্চুরি লাগিয়ে দেবে, যেটা ইকোনমির জন্য খুবই খারাপ একটা সংকেত। আর এই সব কিছুর কারণে মানে লাগাতার এই রুপি দুর্বল হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের দাম বাড়ছে, ভারতীয় মার্কেট খারাপ পারফর্ম করছে। এই সব কিছু কারণের জন্য এফআইআই
এরা ভারতীয় মার্কেটে হেভি সেলিং শুরু করেছে। যদি এই মার্চ মাসের কথা বলি, এই বিগত কয়েক মাসের তুলনায় বা কয়েক বছরের তুলনায় বলতে পারেন এক মাসে সব থেকে বড় সেলিং হলো। যদি শুধুমাত্র এই মার্চ মাসের ডেটা দেখেন, দেখতে পাচ্ছেন এই 27 মার্চ 2026 লাস্ট ট্রেডিং হয়েছে 4,367 কোটি সেলিং, এবং এর আগেও দেখতে পাচ্ছেন প্রতিটা ডেটাই এই লাল নিশানে দেখতে পাবেন, এই 2 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন। আর এটা তো গেল ডেলি ডেটা। যদি আমরা একটু মান্থলি ডেটার দিকে নজর দিই, এইখানে দেখুন মান্থলি ডেটা খুলে নিয়েছি। এখন এই মার্চ মাসের আমরা একটা ট্রেডিং সেশন পাবো, তার আগেই শুধুমাত্র এই মার্চ মাসের 27 তারিখ পর্যন্ত 1,11,377 কোটি সেলিং এই এফআইআই দের তরফ থেকে দেখতে পাওয়া গেছে। এর আগের মাসে 6,640 কোটি, তার আগের মাসে 41,435 কোটি, তার আগে 34,349 কোটি। এরকম দেখতে পাচ্ছেন কোন ফিগার গুলো কিন্তু এই 50,000-এর উপরে ছিল না, সেখানে এবার এই যুদ্ধ শুরু হওয়ার পর 1 লাখের যে গন্ডি সেটাকেও টপকে দিয়েছে। এবং যদি এর পরের দিন 9,000 কোটির সেলিং এই এফআইআই দের তরফ থেকে হয়ে যায়, তাহলে টোটাল সেলিং ফিগার 1,20,000 কোটিকেও টপকে যাবে। আর এই মার্কেটের খারাপ সময়েও কিছু আইপিও বাজারে এসেছিল। যদি আমরা এই মেন বোর্ড আইপিও গুলোর কথা বলি, যেমনটা দেখতে পাচ্ছেন এই সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট, এটা আগামীকাল লিস্ট হবে। তারপরে অমিত চাঁদ, জগদীশ কুমার, এই পাওয়ারিকা, সাই পেরেন্টেটাল, এইগুলোর বেশিরভাগই 2 তারিখে মানে এপ্রিলের 2 তারিখে আমাদের মার্কেটে লিস্ট হয়ে যাবে। তো এগুলোর লিস্টিং কেমন হচ্ছে সেই দিকেও কিন্তু নজর রাখতে পারেন। তবে যেমন মার্কেটের পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, ভালো লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এছাড়াও আমেরিকার আরো একটা জিনিসের উপর নজর থাকবে, সেটা কি এই জেরোমিং পাওয়েল এই সপ্তাহে তার যে বক্তব্য সেটা সামনে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু ইকোনমিক ইভেন্ট নিয়ে তিনি বক্তৃতা দেবেন। কবে দিচ্ছেন? এই সোমবার দিন, মানে আগামীকাল এই মার্চের 30 তারিখ 2026 তিনি বক্তব্য সামনে রাখবেন। দেখতে পাচ্ছেন যার বক্তব্যগুলো খুব ভালোভাবে মনিটর করা হবে। কিসের জন্য? ফর ইনসাইটস ইনটু ফিউচার মনিটারি পলিসি ডাইরেকশন, মানে পরবর্তীকালে এই যে মনিটারি পলিসি গুলো আসবে তার উপর কিন্তু এনার এই 30 তারিখের যে বক্তব্য সেটা বড় প্রভাব ফেলবে। এবং এনার বক্তব্যের ওপর মার্কেটের সেন্টিমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে ইনভেস্টরদের যে এক্সপেকটেশন সেগুলো নির্ভর করবে। এছাড়াও আমেরিকার নন ফার্ম পেরোলের যে ডেটা, মানে কত মানুষ কাজে যুক্ত হচ্ছেন, সেরকম ডেটা সামনে আসবে। যেমনটা এর আগে দেখতে পেয়েছিলাম, অনুমান করা হয়েছিল 58,000 লোক এই কাজ পাবে, সেখানে 92,000 লোকের কাজ চলে গিয়েছিল, কারণ এই এআই এসে বহু মানুষের যে কাজ সেগুলো কেড়ে নিচ্ছে। এবং এবারেও এই ডেটা আসতে চলেছে। কবে আসছে ডেটা? এই এপ্রিলের 3 তারিখে এই ডেটা সামনে চলে আসছে। এখানে অনুমান করা হচ্ছে 56,000 মানুষ নতুন কাজ পাবেন। তো এটা দেখার থাকবে আমেরিকাতে কত মানুষ কাজ পাচ্ছেন বা কত মানুষ কাজ হারাচ্ছেন। এই ডেটাটাও মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো কিছু ইকোনমিক ডেটা, যেমন গোল্ড সিলভারের রেট, এগুলো মার্কেটের উপর কিছুটা ইম্প্যাক্ট ফেলবে। যেমনটা দেখতে পাচ্ছেন গোল্ড সিলভার এগুলোতে এর আগের দিন কিছুটা করে তেজি দেখা গেছে। এই গোল্ডে বড় মুভও দেখা যাচ্ছে। কিছুদিন আগে 1,30,000-এ পৌঁছে গিয়েছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন এই 17,000 টাকার কাছাকাছি বেড়েছে। এবং এই সিলভার এটা এই 2 লাখের নিচে নেমে গিয়েছিল, সেখান থেকে কিন্তু প্রায় 28,000 টাকার কাছাকাছি বেড়ে গেছে। এছাড়া বিভিন্ন ক্রিপ্টো মার্কেট, যেমন এই বিটকয়েন এবং তার সঙ্গে সঙ্গে ইথেরিয়াম, এইগুলোকে ফোকাসে রাখতে পারেন। আর শেষে যদি নিফটি ফিফটির কথা বলি, মার্কেটে যা কিছু ডেভেলপ হচ্ছে, মনে তো হচ্ছে এই নিফটি ফিফটি এই সপ্তাহে 22,500 যে লেভেল সেটাকেও ভেঙে নিচের দিকে নেমে যাবে। মানে এই মার্কেটে যে বিয়াররা রয়েছে, যারা মার্কেটকে নিচের দিকে টেনে নামিয়ে আনে, তাদের পক্ষেই বেশিরভাগ ডেটা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যেহেতু মাত্র 3 দিন মার্কেট চলবে, বেশিরভাগটাই কিন্তু নির্ভর করবে গ্লোবাল খবরের ওপর দিকে যাওয়ার সম্ভাবনা তো খুবই কম রয়েছে। সেখানে কিন্তু বুল, মানে যারা মার্কেটকে এই ওপর দিকে টেনে নিয়ে যায়, তাদের একটাই চেষ্টা থাকবে কোনো প্রকারে এই যে নিফটি ফিফটি এটাকে 22,500 লেভেলের উপরে টিকিয়ে রাখা। এবার দেখাই যাক এই সপ্তাহেতে আমাদের মার্কেট কেমন পারফর্ম করে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।